ভিভো Y28 যেটা সম্প্রতি লঞ্চ করে দেওয়া খুবই চমৎকার এবং দুর্ধর্ষ ডিজাইনওয়ালা একটা ফোন। যারা অ্যাটলিস্ট খুব সুন্দর একটা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট চয়েস। বাট আপনারা যারা একটু ভেবে চিনতে আদার্স জিনিসগুলো চিন্তা ভাবনা করে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। কারণ হচ্ছে এই ফোনটার প্রাইস রেঞ্জ এবং এই ফোনটার কনফিগারেশন। সো কনফিগারেশন এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশ খানিকটা কন্ট্রোভার্সি রয়েছে এই ফোন নিয়ে। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB 128GB এবং অপরটি হচ্ছে 8GB 256GB। তবে এই ফোনটার প্রাইজের তুলনায় এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে বর্তমানে বর্তমানের সময়ে এসে, সো বিস্তারিত জানাবো ভিডিওর সম্পূর্ণ জুড়ে। আর বরাবরের মতোই আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন পিএইচও। একটি মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। শুরুতে যেটা বলছিলাম, ফোনটার ডিজাইন কিন্তু খুবই চমৎকার। যে কারো এই ফোনটার ডিজাইন দেখে পছন্দ হয়ে যাবে। পিছনে আপনার যে গোল শেপের মতো যে ক্যামেরা মডিউল রয়েছে দেখতে অনেকটাই সুন্দর লাগে। যে কারো পছন্দের তালিকায় এই ফোনটার ডিজাইন কিন্তু থাকতেই পারে। এবং এই ফোনটার দুইটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে গ্রিন কালার আর আমার হাতে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে গ্লেমিং অরেঞ্জ। অ্যান্ড এই ফোনটার ক্যামেরা মডিউলের মধ্যে দুইটা ক্যামেরা সেটআপ আছে এবং দুইটি ফ্ল্যাশ লাইট রয়েছে। এবং ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন পাঞ্চল কাটআউটের একটা ডিসপ্লে, যেখানে বড় সড়ো একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং পাঞ্চলের সাইজটা আমার কাছে স্লাইটলি একটু বড় লেগেছে। অ্যান্ড ফোনটার থিকনেস এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালো ছিল এবং 199 গ্রাম ওজন এবং প্রায় 8 মিলিমিটারের মতো এই ফোনটার থিকনেস। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু পাবেন IP64 ফ্লাস্ট প্রুফ এবং ডাস্ট প্রুফ, মোটামুটি বৃষ্টি ছিটাফোঁটা বা ধুলাবালি থেকে প্রোটেক্ট করবে। এবং পোর্টস এন্ড বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস এন্ড বাটন দেখতে পাবেন। থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেকটা ফাস্ট এবং অ্যাকুরেট। এবং টপ বরাবর এই ফোনটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন স্পিকারটা দেওয়া নাই, এটা কিন্তু বেশ ডাউনগ্রেড। এবার আসি ফোনটার প্রাইস নিয়ে। 20,999 টাকায় পাচ্ছেন 6GB 128GB এবং অপরটি হচ্ছে 8GB 256GB, যার প্রাইস হচ্ছে 25,999 টাকা। কি এখন পর্যন্ত ফোনটা কিন্তু খুবই দারুণ জায়গায় রয়েছে, মানে বর্তমানে যা বললাম এটা কিন্তু একদম কেনার যোগ্য বলে মনে হচ্ছে। ইয়েস, নেক্সট যেগুলো কথা আপনাদেরকে বলবো এটার পরে আপনার হয়তো বা এই ফোন কেনার রুচি চলে যেতেও পারে। শুরুতে আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। 6.64 ইঞ্চির একটি IPS এর ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লের রেজুলেশন রয়েছে HD+, যেখানে 720x1600 পিক্সেল রয়েছে ফোনটার ডিসপ্লের রেজুলেশন। ভাবা যায় এই ফোনটা কিন্তু প্রাইস কিন্তু প্রায় 21,000 টাকা এবং আরেকটা রয়েছে কিন্তু প্রায় 26,000 টাকা। সো 26,000 টাকা ফোনে আপনি শুধুমাত্র HD+ রেজুলেশনের ডিসপ্লে কিভাবে আশা করেন এবং এটা আসলে ভিভো কি দেখে দিল আমি এখনও আমার আইডিয়া নাই। তবে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং রয়েছে 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা, যার ফলে ডিরেক্ট সানলাইটে গেলেও খুব একটা ইস্যু ফেস করবেন না, মোটামুটি দেখা যাচ্ছিল সুন্দরভাবে। তবে ফোনটাতে কিন্তু পাঞ্চল কাটআউটের একটা ডিসপ্লে দেওয়া আছে, দেখতে খুবই ভালো লাগছিল। বাট এই ফোনটার পাঞ্চল কাটআউটের যে সাইজটা আমার কাছে বেশ খানিকটা চোখে পড়ার মতো মনে হয়েছে, বেশ বড় সড়ো। এছাড়াও ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা প্যারা দেয় নাই, মোটামুটি ভালোই ছিল। ফোনটা বেশ স্মুথই ছিল, সেক্ষেত্রে খুব একটা পেইন ফিল করি নাই। তবে ডিসপ্লের ইউটিউবে গিয়ে কিন্তু আপনি প্রায় ফুল এইচডিতে4K রেজুলেশনে ভিডিও কিন্তু প্লে করতে পারবেন, এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। তবে ভালো লাগে নাই ফোনটা কিন্তু মাত্র HD+ রেজুলেশনের ডিসপ্লে, এখানে মিনিমাম ফুল HD+-এর একটা IPS ডিসপ্লে দেওয়া উচিত ছিল, যেখানে অন্যান্য কোম্পানি এই বাজেটের মধ্যেও দেখা যাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করে থাকছে। তো সেক্ষেত্রে অ্যামোলেড তো নাই, মাত্র HD+ রেজুলেশন ডিসপ্লে, এটা আসলেই বেমানান আর বেশ হতাশাজনক। এছাড়া মাল্টিমিডিয়া কনজিউম বা আপনি যদি ভিডিও দেখে থাকেন তো সেক্ষেত্রে মোটামুটি একটা ফিল পাবেন, বাট আহামরি তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু পাচ্ছেন না ডিসপ্লেতে। এবং ফোনটাতে কিন্তু আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রায় 300% পর্যন্ত ভলিউম করতে পারবেন, যে ক্ষেত্রে আপনি ভিডিওর ক্ষেত্রে সাউন্ডের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো ফিল পাবেন। কি এবার প্রশ্ন করতে ইচ্ছে করছে না যে ফোনটার আসলে পারফরমেন্সটা কেমন দেওয়া আছে? ইয়েস, এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং ফান্টাসওএস রান করছে এবং ফান্টাসওএস মোটামুটি নিট অ্যান্ড ক্লিনও লেগেছে, যদিও কিছু ব্লটিওর অ্যাপস দেখা যাচ্ছিল, যদিও এগুলো ফোন আপনার এগুলো রিমুভ করতে পারবেন। এছাড়াও ফোনটাতে বেশ স্মুথলি আমরা রান করতে পেরেছি এবং র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো হ্যান্ডেল করতে পেরেছিল এবং অনেকগুলো অ্যাপস একসাথে রান করলেও খুব একটা ব্যবহারিং করছিল না, যদিও ওটা 8256টা আরও বেটার হবে র্যাম হ্যান্ডেলিং করার জন্য। এবং 6128টা মোটামুটি বড় অ্যাপস যদি আপনি একসাথে রান করেন তো সেক্ষেত্রে হয়তো বা একটু কষ্ট করে লাগতে পারে। এছাড়াও মোটামুটি এখানে র্যাম ম্যানেজমেন্টের ভালো একটা দেখেছি এবং মোটামুটি UI নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই। তবে প্রশ্ন রয়েছে এই ফোনটার চিপসেট নিয়ে। সো চিপসেটে রয়েছে মিডিয়াটেকের হেলিও G85, যে প্রসেসরটা মোটামুটি রেগুলার আমরা দেখে থাকি 12 থেকে 13, 14 বা 15,000 টাকা ফোনের মধ্যে এখনও রয়েছে এবং ভিভোর ফোনেও কিন্তু প্রায় 12-13,000 টাকার মধ্যেও মিডিয়াটেকের G85 আমরা প্রসেসর দেখে আসছি। তো সেই তুলনায় 22,000 টাকার মধ্যে ভিভো কি বুঝে এই ফোনটার চিপসেট এটা দিল এবং এটা 26,000 টাকার
মধ্যে এই ফোনটার চিপসেট আমার মনে হয় বেশ খানিকটা বেমানান। এর চাইতে অল্টারনেটিভ ভালো ভালো চিপসেট কিন্তু মার্কেটে রয়েছে এবং ভালো ভালো ফোনও কিন্তু এই বাজেটে পাওয়া যায় এর চাইতে বেটার চিপসেট দিয়ে। তো সেই তুলনায় আমার মনে হয় এই ফোনটার চিপসেটটা বেশ খানিকটা ডাউনগ্রেড। তবে ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম এই ক্ষেত্রে আপনি খুব একটা বাফারিং ফেস করবেন না, মোটামুটি এগুলো কাজবাজ ছোটোখাটো চালিয়ে নিয়ে যেতে পারবেন এই ফোনটার চিপসেট দিয়ে। অ্যান্ড এই ফোনটা দুইটি ভ্যারিয়েন্টে রয়েছে, একটি হচ্ছে 6GB 128GB, অপরটি হচ্ছে 8GB 256GB এবং র্যাম ভ্যারিয়েন্টে রয়েছে LPDDR4X এর র্যাম এবং অপরটি হচ্ছে এটার যে স্টোরেজ টাইপ সেটা হচ্ছে EMC 5.1। বর্তমান সময় কিন্তু UFS 2.2 এর মিনিমাম স্টোরেজ টাইপ দিলে আমার মনে হয় বেটার হতে পারতো এবং LPDDR4X ইজ এনাফ, ইজ গুড। তবে মিডিয়াটেকের G85 প্রসেসর কিন্তু খুব একটা খারাপ না, যদিও লো বাজেটের ফোনগুলোতে বেশ খানিকটা দেখা যায়। তো মিডিয়াটেকের G85 প্রসেসর এই বাজেটের মধ্যে আমার মনে হয় বেশ খানিকটা বেমানান। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে এই খারাপের মধ্যে ভালো একটা নিউজ হচ্ছে এই ফোনটাতে কিন্তু রয়েছে 6000 mAh এর ব্যাটারি, সাথে রয়েছে 44 ওয়াটের একটি চার্জার, যার ফলে আপনি অ্যান এভারেজ প্রায় 1.5 দিনের মতো যদি নর্মালি ইউজ করে থাকেন পেয়ে যাবেন এই ফোনটার চার্জ ব্যাকআপ। সো এই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু বেশ মানে এগিয়ে রয়েছে এই বাজারের মধ্যে। প্রায় 6000 mAh ব্যাটারি রয়েছে ফোনটাতে, যার ফলে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদম দুর্দান্ত হবে। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। পিছনে আপনি দেখতে পাবেন দুটা মেইন ক্যামেরা এবং দুইটা মেইন ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং এই 50 মেগাপিক্সেল ক্যামেরা মোটামুটি ভালো ভালো কি পিকচার ক্যাপচার করা যায় এবং দেখতে মোটামুটি ভালো লাগে। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, এটা দিয়েও মোটামুটি পিকচার ক্যাপচার করতে পারবেন খুবই সুন্দর। এই ফোনটার 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মোটামুটি পিকচার ক্যাপচার করা গেলেও বেশ ওয়াস্ট আউট পিকচার ক্যাপচার করে, মানে বেশ সাদামাটা। অনেকে আছে যে একটু কালারফুল এবং স্যাচুরেটেড পিকচার মানে পছন্দ করে থাকেন, তাদের জন্য এই ফোনের ক্যামেরাটা অতটাও মানে আইক্যাচি হবে না। আবার যারা ন্যাচারাল টোনের বা একটু ওয়াস্ট আউট পিকচার নিলেও সমস্যা নেই, এডিট করে ভালো লাগবে বা এডিট করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আবার একটা ভালো লাগতে পারে। বাট স্লাইটলি এক কথায় এক দেখাতে আপনার কাছে অতটা ভালো লাগবে না, কারণ যারা মানে একদম রেডি পিকচার চান তাদের জন্য বেশ খানিকটা হতাশজনক। অ্যান্ড লো লাইটের পিকচার ক্যাপচার করতে গেলে এক্সপোজার ব্যালেন্স চেক করতে বা ঠিক করতে এটা বেশ খানিকটা হিমশিম খাচ্ছিল এবং লো লাইটের পিকচার ক্যাপচার করতে গেলে বেশ নয়েজি পিকচার ক্যাপচার করে, খুব একটা লাইট ব্যালেন্স করতে পারে না। তবে যদি আপনি রাতে পিকচার ক্যাপচার করেন সেক্ষেত্রে একটু নাইট মোড দিলে হয়তো বা একটু আপগ্রেড করতে পারেন এবং একটু পিকচার দেখার মতো মনে হয়। তবে এক কথায় বলতে গেলে এই ফোনটার ক্যামেরা খুব একটা আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। সো আগের যে ওয়াই সিরিজের ফোনগুলো ছিল বেশ কালারফুল পিকচার ক্যাপচার করতো, বেশ দেখতে খুবই আইকেচি লাগতো। তো সেই তুলনায় এই ফোনটার Y28 এই ফোনটা আমাদের ক্যামেরা নিয়ে খুব একটা মানে স্যাটিসফ্যাকশান দিতে পারে নাই। আশা করা যায় এই ফোনটার ক্যামেরা আরেকটু অপটিমাইজ করলে আমার মনে হয় বেটার প্রোভাইড করতে পারি এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এটা আসলে আমরা সফটওয়্যার দিয়েও কাজ করতে পারি। এখানে মিনিমাম একটি আলট্রা ওয়াইড লেন্স থাকলে অ্যাটলিস্ট এই ফোনটার প্যাকেজটা মোটামুটি একটা ঠিক জায়গায় রাখতে পারতাম। বাট 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরে মোটামুটি পিকচার ক্যাপচার করা যায়, খুব আহামরি তেমন কিছু আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু পাচ্ছেন না এবং 1080-তে 30 FPS ভিডিও করতে পারবেন, মোটামুটি কাজবাজ চালিয়ে নিয়ে যাবে। এখানে মিনিমাম EIS এর সাপোর্ট থাকলে অ্যাটলিস্ট একটা ভালো মানে স্ট্যাবিলাইজেশন পাওয়া যেত ফোনটার ভিডিও সেকশন থেকে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটাতে মোটামুটি আপনি পিকচার ক্যাপচার করতে পারেন, বেস্ট আর্ম টাইপের পিকচার ক্যাপচার করে থাকে, দেখতে মোটামুটি খারাপ লাগে না, মানে ভিভোর আদার্স ফোনগুলোর মতোই এই ফোনটারও বেশ মানে আপনার ফর্সা করে দেওয়ার পসিবিলিটি রয়েছে বা দেখতে মোটামুটি ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। সো মোটামুটি অ্যাজ অ্যান অ্যাভারেজ রাখা যায় ফোনটার সেলফি 8 মেগাপিক্সেল ক্যামেরা, এখানে আপনি 1080-তে 30 FPS ভিডিও করতে পারছেন। সো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স খুব আহামরি আপনাকে তেমন কিছু দিতে পারবে না, মোটামুটি অ্যাভারেজ রাখা যায়। তবে এই ফোনটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার মনে হয় আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এই ছিল খুঁটিনাটি চুলছেরা বিশ্লেষণ। সো আশা করি যায় আপনারা সব কিছু বিস্তারিত বুঝতে পেরেছেন যে এই ফোনটা আসলে এই প্রাইজের মধ্যে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এই ফোনটার ক্যামেরাটা আমার কাছে অতটাও বেটার মনে হয় নাই, যদিও এই ফোনটার ফ্যাকাশে টাইপের ক্যামেরা আমার কাছে যথেষ্ট মানে খুব খারাপ লেগেছে। এর চেয়ে তো বেটার ক্যামেরা আমার মনে হয় প্রোভাইড করা উচিত ছিল ভিভোর। এবং এই ফোনটাতে যে আপনি চিপসেট পাচ্ছেন মিডিয়াটেকের G85 প্রসেসর, সো এটা কিন্তু বেশ লো বাজেটের চিপসেটগুলোই বলা যায়। সো এটাতে আপনি 20-22 হাজার টাকা বা 26 হাজার টাকা দিয়ে আপনার অবশ্যই এটা মানে কেমন হচ্ছে এটা আপনি কিন্তু বিস্তারিত জানতে পারছেন যে এটা আসলে মানে এই বাজেটের মধ্যে বেশ ভ্যালু ফর মানি না, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই ফোনটাতে কিন্তু মোটামুটি ডিজাইনটা মোটামুটি ভালো লেগেছে এবং ডিসপ্লেটা বেশ ডাউনগ্রেড, মানে শুধুমাত্র HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেখানে আমরা অ্যামোলেড ডিসপ্লেও দেখে থাকি। সো সেই তুলনায় এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু বেস্ট ডিজাস্টার আমার মনে হয়। সো এখন ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আপনার যে আপনি এই ফোনটা আসলে পারচেস করবেন এই বাজেটের মধ্যে নাকি এই ফোনটা আপনার জন্য নয়। সো এই ফোনটা আমার মনে হয় এই ফোনটা লঞ্চ করার জন্য এই ফোনটার প্রাইসটা বেশ স্লাইটলি একটু বেশি। আশা করা যায় কিছুদিনের মধ্যে এই ফোনটার প্রাইস কমে যাবে এবং বেশি রিজনেবল হয়ে যাবে, আমার যা মনে হয়, আমার ব্যক্তিগত মানে অভিমত আপনাদের সাথে শেয়ার করলাম। সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।